আজ এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এমন কিছু বিশেষ পদক্ষেপের কথা জনগণের জ্ঞাতার্থে জানালেন শ্রীভূমি জেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। সংবাদ মেলে তিনি বলেন, শ্রীভূমি উন্নয়ন পরিষদের আওতায় রয়েছে শ্রীভূমি শহর সহ 50টি রেভিনিউ গ্রাম। এই 50টি গ্রামের প্রকৃত মানুষরাই উন্নয়ন পরিষদের প্রধানমন্ত্রী আবাসের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তাছাড়া তিনি এদিন এও বলেন, যদি কোনো লোক নিজেকে শ্রীভূমি উন্নয়ন পরিষদের কর্মী পরিচয় দিয়ে টাকা সংগ্রহ করতে চায়, তাহলে এমন লোক থেকে জনগণকে দূরে থাকার আহ্বান জানান শ্রীভূমি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। জনসাধারণের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়া সবার কাছে আপনাদের পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় এখানে আসার পত্রিকা আমি শুনতে পাচ্ছি কিছু সংখ্যক লোক এই জিনিসগুলোকে মানুষকে বিভ্রান্ত করে এখান থেকে টাকা আত্মসাৎ করে চলে যাওয়ার চেষ্টা করছে। ভারতীয় ডেভেলপমেন্ট অথরিটির আমরা যারা শ্রীভূমি জেলার আছি, আমি এখানে বসার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে আইডেন্টিফাই করার জন্য মানুষকে একটা সার্ভে টোর করেছি যে গ্রামের মানুষ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কত পার্সেন্ট আছে, ঘর ছাড়া কত পার্সেন্ট মানুষ আছে, একদম যাদের ছেলে মেয়েরা বাইরে আছে, মা বাবা এখানে আছেন কিন্তু যাদের খোঁজ নেয় না, যার কারণে আজকে বৃদ্ধাবাসে মানে দিনকে দিন বাড়ার প্রবণতা হচ্ছে। এই প্রবণতাগুলোকে কিছু রোধ করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এই ঘরগুলো দেওয়ার ব্যবস্থার জন্য চিন্তা করেছেন। আজকে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার সঙ্গে আছেন আমার বড়বাবু তুষার চক্রবর্তী, তরুণ চক্রবর্তী বাপন শুক্রবৈদ্য, যিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা এই জেলার কান্ডারি আছেন। উনি আমাদের স্ট্রাকচার অফিসের 13 জন অফিসের কাজ করা, 3 জন পার্মানেন্ট আছেন আর বাকি সব কন্ট্রাকচুয়াল আছে। 31 জন ফিল্ড স্টাফ আছে, সার্ভে করে, তাদের কোনো স্যালারি নেই। তারা পার ঘরে যাবে, সার্ভে করবে, নাম নিয়ে ঘরের রেকিউগুলো দিবে দিল্লিতে পৌঁছে। এই জন্য পার ঘর সার্ভেতে ওরা 40 টাকা পাবে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল সিস্টেম। আমাদের 50টা ভিলেজ আছে এই জেলা ডেভেলপমেন্ট অথরিটি। আমাদের যে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের যে মাস্টার প্ল্যান এরিয়া আছে, এই মাস্টার প্ল্যান এরিয়া 50টা গ্রাম আছে। এই 50টা গ্রামের মধ্যে আছে মোবারকপুর, বাকরশাল পার্ট 2, বাকরশাল পার্ট 3, সরিষা, চোরাপুরি, এলমজুড়ি, বাগান, মেডল পার্ট 1, মেডল পার্ট 2, মেডল পার্ট 3, কৈবর্ত কাবন, কানিশাইল পার্ট 1, কানিশাইল পার্ট 2, উমাপতি, বনমালী পার্ট 1, বনমালী পার্ট 2, দিনাজপুর, আম্বরখানা, দরকোনা, কেশর কাপন, দ্বীপ চক পার্ট 7, দ্বীপ চক পার্ট 4, চাঁদসিগুনা চক, কালাচাঁদ, বটরসি পার্ট 1, বটরসি পার্ট 2, আদাকান্দি, বগিসগি, বনমালী, বিস্কুট, চাঁদপুর, দ্বীপ তিপ্তে, রামনগর, ফরিদপুর, কেশর কাপন চক, কেশর কাপন পার্ট 3, কর্ণমধু পার্ট 3, কর্ণমধু পার্ট 4, মাইজগ্রাম পার্ট 1, মাইজগ্রাম পার্ট 3, মাইজগ্রাম পার্ট 4, পানিরঘাট, পনেরোঘর, সাদারাশি পার্ট 1, সাদারাশি পার্ট 2, তাজপুর, কর্ণমধু পার্ট এরিয়া। এই হচ্ছে আমাদের এরিয়া অফ অপারেশন। আমরা বিভিন্ন সময় আসার পরে আমি শুনেছি যে এইসব বিভিন্ন জায়গায় লোক যায়। এবার আপনি নিলাম বাজার থেকে কেউ যদি পয়সা আনে, তো আমি আসার পর যখন এই খবরগুলো শুনেছি, তার পরিপ্রেক্ষিতে আমরা কি কাজ করেছি, আমরা আমাদের সব স্টাফকে আইডেন্টিফিকেশনের জন্য এরকম আই কার্ড করে দিয়েছি। এই আই কার্ডটা করার মুখ্য কারণ কি, শোনা যায় যে আমাদের স্টাফ গিয়ে পয়সা নিয়ে আসতে বলে, কিন্তু আমাদের কোনো স্টাফ যাচ্ছে না। মানুষ যাচ্ছে, গিয়ে বলছে যে আমি ডেভেলপমেন্টের লোক, আপনাদের গ্রামের ঘর আমি করে দিব, এই করবো সেই করবো করে পয়সা নিয়ে আসতে হবে।
সেই জন্য আমরা এরকম করে দিয়েছি। আমি আরেকটা কাজ করেছি যে আমাদের যারা ফিল্ড স্টাফ আছে এই 50টা এরিয়ার মধ্যে 31 জন ফিল্ড স্টাফকে আমি 3 জন করে এক ভিলেজের দায়িত্ব দিয়েছি। এই ভিলেজ থেকে এই 3 জনের বাইরে কেউ ঢুকতে পারবে না। এই 3 জন করে যাবে, ওরা গিয়ে তার আইডেন্টিফাই করবে বেনিফিশিয়ারিজকে, করে সে তার নাম রেজিস্টার করাবে অনলাইন রেজিস্ট্রেশন। আমরা আগামীতে প্রায় 5,090 ঘর শ্রীভূমি জেলায় আমাদের টেরিটরি থেকে দেব। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় অনলাইন অ্যাপ্লিকেশন 15,000 জমা পড়েছে। 15,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এই যে 15,000 জমা হয়েছে, এটা কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব? মানে এবং বাইরে এটা মেনলি এনভায়রনমেন্ট হচ্ছে একটা এনভায়রনমেন্ট করিয়া এখন 2টা পার্ট করছে। একটা পার্ট হইল কি প্ল্যানিং পারমিট, যেটা ইস্যু করবো ডেভেলপমেন্ট অথরিটি। একটা বিল্ডিং বানাইতে গেলে এরকম অ্যাপ্লিকেশনটা জমা দিতে লাগবো ডেভেলপমেন্ট অথরিটিতে থ্রো আরটিপি রেজিস্টার্ড প্ল্যানিং যারা আছে, রেজিস্টার্ড প্ল্যানিং যারা আছে তারা কাছে জমা দিবা, এটা আনিয়ে দিব আমরা কাছে। তো এখান থেকে প্ল্যানিং পারমিট যে সময় ইস্যু হইব, এরপরে যাইব নেক্সট হইল বিল্ডিং পারমিশন। জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে গণ আন্দোলনের পূর্বে শ্রীভূমি শহরে আজ দেখা গেল কিছু ব্যতিক্রমী পদযাত্রা। কচি কাচাদের ব্যবহার করে বাম দলের পক্ষ থেকে বের করা আজকের এই পদযাত্রা নিয়ে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। আজকের এই পদযাত্রায় দেখা গেছে অধিকাংশই কচি কাচা বাচ্চারা, যারা আদৌ হয়তো কি হচ্ছে তা কিছুই জানে না। উল্লেখযোগ্য যে করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি হওয়ার পর থেকেই একাংশ লোক সরকারের এই সিদ্ধান্তে বিরোধিতা করে আসছিলেন। এমনকি আগামী 6 সেপ্টেম্বর তারিখে এই ব্যাপারে নাগরিক কমিটির আহ্বানে এক সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘট সফল করতে আজ বাম দলের পক্ষ থেকে এক পদযাত্রা বের করা হয় এবং তাতে দেখা যায় কচি কাচা বাচ্চারা অংশগ্রহণ করেছে। রন্ধ্রে রন্ধ্রে সেই গানগুলো ঢুকে আছে। রবীন্দ্রনাথ কেন বঙ্গ বিভাজনের বিরোধিতা করেছিলেন? কারণ এটা সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা আন্দোলনের একটা কেন্দ্রভূমি। যখন বঙ্গভঙ্গ করা হয়, যখন লর্ড কার্জন বলেছিল দিস ইজ আনসার্টেল ফ্যাক্ট, তাকে আনসার্টেল করার জন্য রবীন্দ্রনাথ শুধু কবিতা লেখেননি, গান লেখেননি। যে সেই রবীন্দ্রনাথ শুধু গান লেখেননি, কবিতা লেখেননি। সাব্যস্ত হয়েছি। আমাদের সামনে এখানে উপস্থিত আছেন এই করিমগঞ্জ জেলার স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার ছাত্র সংগ্রাম কমিটির পক্ষের অন্যতম আহ্বায়ক প্রজ্জ্বল সুদীপ দেব। আমি ওনাকে বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান করছি। তোমার চিন্তা ভাবনা, তোমার আদর্শ, অসাম্প্রদায়িক আদর্শ, উদার মনোভাব, তাকে কিভাবে বিসর্জন দিয়ে তার নামকে ব্যবহার করে 200-250 বছরের সুপ্রাচীন করিমগঞ্জ জেলার নামটাকে পরিবর্তন করা হয়েছে। দেখুন, সময়ের গতিপথে একটা নাম আসে, অঞ্চলের নাম হয়, মানুষের মনে সেই নামটা গেঁথে যায় নিজের নাম। নিজের নামটাও কেউ যদি অপমান করে নিজের নামকে, দুঃখ হয়, কষ্ট হয় আমাদের। আজকে করিমগঞ্জ জেলা সিলেট জেলার একটা মহকুমা ছিল এবং সিলেট জেলার স্বাধীনতা আন্দোলনে কিরকম একটা অভূতপূর্ব অবদান ছিল, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? বিপিনচন্দ্র পাল এই সিলেট জেলার এই লোক স্বাধীনতা আন্দোলনের শুরুতে সেই বিপিনচন্দ্র পালের অবদান কি ছিল? কত জ্ঞানী গুণী ব্যক্তি, স্বাধীনতা সংগ্রামী এই করিমগঞ্জ জেলার বুকে এসছেন, যারা শুধু জেলার সীমা ছাড়িয়ে সারা দেশে তাদের পাণ্ডিত্য, তাদের জ্ঞান চর্চা
তাদের মনুষ্যত্ববোধের আবেদন ছড়িয়ে গেছিল। আজকে আমরা রবীন্দ্রনাথের কি ভাবমূর্তি দেখতে পাই? রবীন্দ্রনাথ কোনদিন হিন্দু মুসলিম করেছেন? একটা জায়গায় মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা দেখিয়ে দিন, একটা লাইন দেখিয়ে দিন যেখানে সাম্প্রদায়িকতার পক্ষে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহত 6 সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট পুরোপুরি বিরোধিতা করলেন শ্রীভূমি বিজেপি পদাধিকারীরা। বুধবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে সাংবাদিকদের ডেকে এনে বিজেপি পদাধিকারীরা স্পষ্ট সুরে বলেন, যেখানে ক্যাবিনেট সিদ্ধান্ত মতে করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা হয়েছে, সেখানে অযথা বিরোধিতা লম্পঝম্প করছেন করিমগঞ্জের নাম বহাল রাখার জন্য। হয়তো সাধারণ ধর্মঘটের মাধ্যমে গোলমেলে পাকানোর অপপ্রয়াস নেওয়া হচ্ছে কিনা তা সন্দেহ করছেন দলের অনেকেই। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, স্ট্যালিন, মাও সেতু যাদের সংস্কৃতি, তারা কেমনভাবে কবিগুরুকে মান্যতা দেবেন? তার জন্য কবিগুরুকে বুর্জুয়া কবি বলে সম্বোধনা করেন তারা। হয়তো সাধারণ ধর্মঘটের মাধ্যমে তাদের অন্য কোনো চিন্তাধারা রয়েছে কিনা তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনটা মত ব্যক্ত করেন সরাসরি মিশন বাবু। অসম সরকার শ্রীভূমির নামকরণ দিয়েছেন, তার জন্য সরকারের সঙ্গে তারা থাকবেন বলে অকপটে উল্লেখ করেন তিনি। 6 সেপ্টেম্বর বিরোধীদের ডাকে সাধারণ ধর্মঘট করিমগঞ্জের নাম বহাল রাখার জন্য তাতে জনগণেরা তীব্র বিরোধিতা করবেন বলে আত্মবিশ্বাসের সুরে বলেন তিনি। প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য পরিষ্কার ভাষায় বলেন, যখন করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম দেওয়া হয়েছিল তখন তারা বিরোধিতা কেন করেননি? যখন শ্রীভূমি নামকরণ যখন বেশিরভাগ জনগণেরা মেনে নিয়েছেন, তখন সাধারণ ধর্মঘট ডাক দেওয়ার কি উদ্দেশ্য রয়েছে? যেখানে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম বিজেপি সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, তাই বিজেপি সরকারের বিরোধিতা করতে সাধারণ জনগণকে উস্কে দেওয়া ছাড়া আর কিছুই নয়। শ্রীহট্ট যারা মানেননি তারা তো শ্রীভূমি কিভাবে মানবেন? বিরোধীদের দিকে প্রশ্ন ছুড়ে দেন তিনি। অন্যান্যদের মধ্যে বিশ্বরূপ ভট্টাচার্য, অমরেশ রায় প্রত্যেকেই বিরোধীদের ডাকা সাধারণ ধর্মঘটের তীব্র নিন্দা জানান। যেহেতু সাধারণ জনগণ মেনে নিয়েছেন শ্রীভূমির নামকরণ হওয়ায়, তারাই সাধারণ জনগণ তাদের ডাকে ধর্মঘট মেনে নেবেন না, পুরোপুরি প্রত্যাখ্যান করবেন বলে অকপটে উল্লেখ করেন ওনারা। স্বাগত ভাষণে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বলেন, করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণ দীর্ঘদিনের দাবি ছিল, তা পূরণ হওয়ার সবাই সন্তুষ্ট। শ্রীভূমি নামকরণ ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দলীয় প্রত্যেকেই। ফুলফিল করেছে, কারণ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শহরে যখন এসেছিলেন, তখন উনি এই শহরের সৌন্দর্য মুগ্ধ হয়ে এই শহরের নাম শ্রীভূমি শহর উনি রেখে গিয়েছিলেন। আজকে ভারতবর্ষ যেভাবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে চলছে, আজকে আমাদের এই দেশে আমরা 370 ধারার মতো আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি জনগণের আশীর্বাদে, আমাদের ক্ষমতা আসার কারণে। আজকে আমাদের দীর্ঘদিনের আমাদের রাম মন্দির আমরা এই প্রতিষ্ঠাতা করতে সক্ষম হয়েছি। একইভাবে আমাদের এই শহরের দীর্ঘদিনের দাবি ছিল এই শহরের নাম তথা এই জেলার নাম শ্রীভূমি হবে, এবং আমাদের সরকার আমাদের এই দাবি পূরণ করেছেন, এবং আমরা জেলার নাগরিক হিসাবে আমরা সবাই গর্বিত। আজকে ইদানিংকালে কিছু মানুষ যারা সবসময় জনসাধারণের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক থাকে না, আর ভোটের সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে ওনারা রাজনীতিকে গরম করতে চায়। আর এইভাবেই আজকে যেটা আমাদের সুন্দরভাবে আসাম এগিয়ে চলছে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসাম ভারতবর্ষের মধ্যে 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে পরিণত হয়েছে। আসাম উন্নতির দিকে এগিয়ে চলছে, আরো উন্নতি হবে, আমরা আসামের মানুষ সবাই উপকৃত হব। আর সেই সময় আসামকে কিভাবে আজকে এই উন্নতির থেকে সরিয়ে অন্যদিকে নেওয়া যায়, এই লক্ষ্যে ওনারা বিভিন্নভাবে জনসাধারণকে বিভ্রান্তি করছে। আর এর একটি পদক্ষেপ নিয়েছেন ওনারা, যে কেন এই শহরের নাম বা এই জেলার নাম শ্রীভূমি রাখা হলো, পূর্ববর্তী করিমগঞ্জ কেন পরিবর্তন করা হলো, এই নিয়ে একটা যে গন্ডগোল পাকানোর যে প্রয়াস, এই প্রয়াসকে আমরা ধিক্কার জানাই। এবং আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এখানে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন, আমরা সবাই মুখ্যমন্ত্রীর সঙ্গে, আমরা এই সরকারের সঙ্গে আছি, এবং আমরা এই শহর তথা আসাম যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সবাই বিগত পঞ্চায়েত নির্বাচনে
আমরা যারা গ্রামের মানুষ আছি আমরা সবাই বুঝিয়ে দিয়েছি সরকারের সঙ্গে উন্নতির কারণে, ডেভেলপমেন্টের কারণে আমরা সবাই আমরা এখানে আমি বলবো যে সাহিত্য সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে কবিগুরুকে সম্মান জানিয়ে একটা নাম সৃজন করা হয়েছে। এটা অনেক মানুষের আকাঙ্ক্ষা আছে, কিন্তু এই নাম পরিবর্তন হলো কেন? সকলের মতামত নেওয়া হয়েছে। এই যারা বলছে এরা কারা? এরা একসময় সিলেটের গণভোটের জন্য দাবি করেছিল, এদেরই মানুষ। এই ধরনের মানুষগুলাই কবিগুরু রবীন্দ্রনাথকে বুর্জুয়াদের কবি বলছে। বুর্জুয়াদের কবি মানে বণিক শ্রেণীর কবি বলে অভিহিত করত, গালি দিত। আজকে তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই শ্রীভূমিকে শ্রীভূমি স্বীকৃতি দিতে তারা পারছেন। এদেরই এই কমিউনিস্টরাই একসময় বলছিল আগে জিন্নার দাবি মেনে নাও তবেই ভারত স্বাধীন হবে। আমাদের এই সমস্ত ইতিহাস কোথায়? তাদেরই আচরণে এই সমস্ত ইতিহাস এখন মনে হচ্ছে আমাদের। এই জন্য মানুষ সেটাকে অন্ততপক্ষে সেটার উপরে প্রতিবাদ সাব্যস্ত করতেন, সেটাকে প্রত্যাহ্বান জানাতেন। মানুষ সেটাকে সাদরে গ্রহণ করেছেন। মানুষ গর্বিত হয়েছেন যে এই জেলার নাম শ্রীভূমি হয়। আর তার জন্য সাধারণ মানুষ যখন সেটাকে চাইছেন, কতিপয় বামপন্থী, কতিপয় বিজেপি বিরোধী মানুষ, ওরা মিলে, কতিপয় কংগ্রেসীরা মিলে যখন সেটাকে করবেন, তাহলে সাধারণ মানুষ সেটার মধ্যে থাকবেন না, সেটা নিশ্চিত আছে। আর আমরা আত্মবিশ্বাসী আছি, যদি এই ভারতীয় জনতা পার্টি সরকার যদি সাধারণ মানুষের জন্য সত্যিকার অর্থে কাজ করে থাকে, তাহলে আপনারা নিশ্চিত থাকুন এই 6 তারিখের সর্বনাশা ধ্বংসের আহ্বানকারী যে ধর্মঘট ওনারা আহ্বান করেছেন, সেই ধর্মঘট বিজেপি কর্মী লাগবে না, বিজেপি পরিবারের কার্যকর্তা লাগবে না, সাধারণ মানুষ সেটাকে প্রত্যাহ্বান জানাবেন, সাধারণ মানুষ সেটাকে বিফল করবেন। আর আমরা এই জেলার অগণিত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি পরিবারের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে এই সর্বনাশা ধর্মঘট, যেটা নাম পরিবর্তনের একটা অনর্থক বিষয়কে সামনে রেখে ওনারা অন্য কোনো পরিকল্পিত উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছেন, সেটাকে প্রতিহত করুন, সেটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করুন। সেই আহ্বান শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই জেলার সম্মানিত নাগরিকের কাছে রেখে আমি বক্তব্য সমাপন করব। শিলচর কনকপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ইন্ট্রা গাড়ির ধাক্কায় গুরুতর আহত 3। শিলচর কনকপুরে বুধবার সকালেই ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা একটি ইন্ট্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক 3 জনকে ধাক্কা মারে এবং শেষমেশ বিদ্যুতের ট্রান্সফরমারে খুঁটিতে গিয়ে আটকে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কনকপুর ঈদগাহের সামনে দিয়ে গাড়িটি অতিরিক্ত গতিতে আসছিল। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস ব্যবসায়ী মিন্টু বড়লস্কর, গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী ও ঠেলা চালক সুরজকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কার পর 3 জনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে মিন্টু বড়লস্করের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীনও রয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ইন্ট্রা গাড়ির চালককে ঘটনাস্থলে আটক করে পুলিশকে সমর্পণ করে। চালকের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, তবে পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজিত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, কনকপুর এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দ্রুতগতির গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। নিয়মিত পুলিশি নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেছেন। এই বিষয়ে সচেতন মহলের মত, সড়কে স্পিড ব্রেকার স্থাপন এবং পুলিশের টহল বাড়ানো হলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। এখানে একটা ম্যাজিক ট্রাক এবং বড় গাড়ি একটা ট্রাক, হ্যাঁ, এখানে তারা মুখামুখি করিয়া একটা ম্যাজিক ট্রাক আইয়া এই যে কাস্টমারও আইয়া ধাক্কা মারছে। মারার পরে এখানে 3 জন লোক আহত হইয়া বর্তমানে শিলচর মেডিকেল কলেজে তারা রেফারটা নিয়েছে। একজন হলো মিন্টু বড়লস্কর, একজন খালেদ চৌধুরী, একজন সুরেশ দাস, ঠেলাওয়ালা মানুষ। একদম সাইডে তারা খাড়া আছে। প্রথমত হইল এই যে রাস্তা,
এই যে রাস্তাটা হইলো গিয়ে অলরেডি এখানে একটা ব্রিজ আছে, বাগেশ্বর মুকাম পয়েন্ট থেকে এখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা একদম অকেজো ব্রিজ। ব্রিজটার লোড দিছে 10 টন, 10 টনের উপরে এখানে দিকে কোনো গাড়ি আইতে পারতো না। এটা অফিসিয়ালি এটা পারমিশন আছে, পারমিশন দেওয়া দিয়েছে 10 টনের উপরে কোনো গাড়ি যাতায়াত করতে পারতো না এই রাস্তা দিয়ে। কিন্তু দেখা যায় এই বিভাগীয় কর্তৃপক্ষ যারা, যে একজন হইল গিয়া এখানের জহুর চৌধুরী, আমরা জানি যে টাইম যেই পিডাব্লিউডির আসেন টাইম, এবং এখানে এসডিও যে শাহাবুদ্দিন বোধহয় এর নাম, এরা একটা সিন্ডিকেট বানাইছে যে পাথরের গাড়ির থেকে, বালির গাড়ির থেকে এবং তেলের গাড়ির থেকে। আমরা দেখতে পাই ডেইলি রাত্রেবেলা, ডেইলি সন্ধ্যার সময় কয়েকশো গাড়ি এদিকে চলাচল করে, ওভারলোড গাড়ি এদিকে যায়। আজকে বাগেশ্বর মুকাম পয়েন্টও কি পর্যন্ত জাম হয়, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মানুষ বইতে লাগে। আজকে স্কুলের যে ছাত্রছাত্রীরা, মানে স্কুলের টাইম ওভার হয়ে যায়, কিন্তু ছাত্রছাত্রী যেতে পারে না এই ওভারলোড গাড়ির কারণে। আমি প্রশাসনের কাছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অনুরোধ করি, আর এই যেই যেজন আসল জহুর হোসেন চৌধুরী এবং পিডাব্লিউডির এসডিও শাহাবুদ্দিন, এরার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা লওয়ার লাগি, নতুবা আমরা কিন্তু এই এলাকার মানুষের গণ আন্দোলন করে তুলমু। এবং আজকের ভোট থেকে যদি কোনো ওভারলোড গাড়ি যায়, আমরা পাবলিকে এখানে আটকাইয়ে রাখবো। এবং এখানে দেখা যায় পেশকারের জাঙ্গাল পয়েন্টও ট্রাফিক রাখা হয়েছে 90 বোর্ড, এরপরে 90 টাইমে গাড়িগুলো আবার কীভাবে আসে। এইদিকে আবার বড় গাড়িগুলো, ওভারলোড গাড়িগুলো এইদিকে এই খড়গপুরের ফাঁড়ি রাস্তা দিয়া গাড়িগুলো যায়। এটার লাগে আমি ডিসি মহোদয়ের অনুরোধ করি, আর এটা বিহিত ব্যবস্থা লওয়ার লাগে। কয়জন জখম হয়েছে? মানুষ জখম হয়ে বর্তমান শিলচর মেডিকেল কলেজও আছে। 3 জন নেতা কারা? একজন মিন্টু বল্লস্কর, একজন হইল খালেদ চৌধুরী, একজন হইল গিয়া সুশীল দাস, সুরেশ দাস। 3 জন মানুষ বর্তমান শিলচর মেডিকেল কলেজও আছে। মুখ্যমন্ত্রীর সফরে ভাষা শহীদ স্টেশন নামকরণের ঘোষণা মিলল না। উড়াল সেতু নিয়েও অনিশ্চয়তা বিডিএফ। সাম্প্রতিক সফরে শিলচরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করলেও দীর্ঘদিনের দাবি ভাষা শহীদ স্টেশন নামকরণের বিষয়ে কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, মুখ্যমন্ত্রী শিলচরে 2 মহান ব্যক্তিত্বের মূর্তি উন্মোচন করেছেন, এতে জনগণ গর্বিত। তবে রাজ্যের বাঙালিদের আবেগকে সম্মান জানাতে হলে এবারের সফরে ভাষা শহীদ স্টেশনের নামকরণ নিয়ে চূড়ান্ত ঘোষণা হওয়া উচিত ছিল। কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রকের অনুমোদন থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজ্য সরকারের অনাগ্রহের কারণে বিষয়টি আটকে আছে। মুখ্যমন্ত্রী চাইলে এটি সম্ভব, কিন্তু তার নীরবতা প্রমাণ করেছে তিনি বাঙালিদের আবেগকে গুরুত্ব দিতে অনিচ্ছুক। উড়াল সেতু প্রসঙ্গেও প্রশ্ন তুলেন প্রদীপ দত্ত রায়। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন নভেম্বরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত উড়াল সেতুর শিলান্যাস হবে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের জন্য রাস্তার 2 পাশে বহু দোকান ভাঙতে হবে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতামত না নিয়ে প্রকল্প এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ভবিষ্যতে আপত্তি উঠলে প্রকল্পটি স্থগিত হয়ে যাবে, তখন দায় জনগণের উপর চাপানো হবে। তিনি আরো যোগ করেন, যানজট নিরসনে উড়াল সেতু অত্যন্ত প্রয়োজনীয়, তবে এর জন্য সঠিক পরিকল্পনা, জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। নতুবা এটি অন্য প্রকল্পগুলির মতো শুধু ভোটের ললিপপ হয়েই থেকে যাবে। শিলচরবাসী যদি সহযোগিতা করে, এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে উড়ালপুলের একটা পিলার যে যতটুক জায়গা নেবে, এতে অন্তত ক্যাপিটাল পয়েন্টের ডানে বায়ে যত দোকান আছে সব ভাঙা পড়বে, এবং না হলেও রাঙ্গিরখাড়ি পর্যন্ত 8টা পিলার বসবে। যেসব জায়গায় পিলার বসবে সেসব জায়গায় ডাইনে বায়ের কোনো দোকানের অস্তিত্ব থাকবে না। সুতরাং আমার মনে হয় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে শিলচরবাসীর এবং এইসব দোকানদারদের যেসব এলাকাতে পিলার পড়বে ড্রয়িং দেখে তার আশেপাশের দোকানদারদের নিয়ে একটা বৈঠক জেলা শাসক করুন এবং তাদের মতামতটা গ্রহণ করুন, তারা জায়গা ছাড়তে রাজি আছে কিনা। কারণ আমরা এটা শুনতে রাজি নই যে শিলচরের জনগণ চায়নি, সেই জন্য আমি উড়ালপুল দেওয়া সম্ভব হলো না। এটা 26-এর নির্বাচনের স্লোগান যেন না হয়। তারপরে মুখ্যমন্ত্রী যে বলছেন শিলচরবাসী যদি চায়, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই। ডলু চা বাগানে যখন
গ্রিনফিল্ড এয়ারপোর্ট করার জন্য 3 লক্ষ চারা গাছ উপড়ে নেওয়া হয়েছিল, তখন কি চা বাগানের শ্রমিকদের মতামত নেওয়া হয়েছিল? সারা আসামে এই যে মুখ্যমন্ত্রী বুলডোজার চালাচ্ছেন, উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, কোথাও জনগণের মত নিয়ে কিছু করছেন বলে তো আমরা জানি না। তবে শিলচরে উড়ালপুলের জন্য শিলচরবাসীর সাহায্য সহযোগিতার কথা মুখ্যমন্ত্রী কেন বলছেন? যাই হোক, আমাদের সাজেশন আমরা দিলাম, কারণ আমরা পরে শুনতে রাজি না। 2026-এর নির্বাচন চলে গেল, তারপরে আমরা শুনতে রাজি না যে শিলচরবাসী আমাদের সহযোগিতা করেনি, সেই জন্য উড়ালপুল বানানো সম্ভব হয়নি। আরেকটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী এসেছেন, আমরা অত্যন্ত জনস্রোত দেখেছি, কিন্তু সেই সঙ্গে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, বরাক উপত্যকায় এই মুহূর্তে রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা 6.5 লক্ষ। মাস্টার ডিগ্রি নিয়ে আসাম ইউনিভার্সিটি থেকে প্রতি বছর 2000 করে বেকার যুবক বেরোচ্ছে এবং টুকটুকি চালিয়ে 400-500 টাকা দৈনিক রোজগার করছে। এই হলো বেকার সমস্যা। মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে ঘোষণা করেন 1.5 লক্ষ চাকরি আমি দিয়েছি। তার মধ্যে আসামের 1,20,00,000 বাঙালির কতজনকে দিয়েছেন সেই কথা তো কোনোদিন ঘোষণা করেন না। সেটা স্পষ্টভাবে একবার বলুন তো। আমরা তো জনসংখ্যার অনুপাতে হলে 30,000 চাকরি পাওয়ার কথা, সেই জায়গায় মাত্র 2000 ছেলেকে চাকরি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবারে সফরের আগে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা একটা দাবি করেছিলাম যে ভাষা শহীদ স্টেশন নামকরণ, যেটা অনেক দিন ধরে ঝুলে আছে। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এবং রেলমন্ত্রক সবুজ সংকট দিয়েছে, ফাইলটি দিসপুরে আটকে আছে। মুখ্যমন্ত্রী চাইলে এটা করতে পারেন। আমরা দাবি জানিয়েছিলাম যে এবারে নেতাজির মূর্তির উন্মোচনের সময় তিনি এই শুভ ঘোষণা করবেন যে এই ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে সরকার সবুজ সংকট দিল, কিন্তু আমরা এটা দেখতে পেলাম না। এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারা জানি না মুখ্যমন্ত্রীকে এইসব ব্যাপারে বলেন কিনা, কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে যে আমরা নিতান্তই নিরাশ হয়েছি। আমরা আবারও অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে যে আপনি অনতিবিলম্বে এই কাজটি করুন, তাহলে বরাক উপত্যকাবাসী খুশি হবে এবং আপনি বাঙালিদের জনসমর্থন পাওয়ার যোগ্য হবেন, আমরা এটা মনে করি।